হাই গাইস, আর এস স্পোর্টস চ্যানেলে প্রত্যেককে জানাচ্ছি স্বাগত আমাদের আরো একটি নতুন ভিডিও। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আমরা চলে এলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আমরা আজ আলোচনা করবো আইপিএল এর 37তম ম্যাচ। আইপিএল 2024 মরশুমে গুজরাট টাইটান্স মানে পাঞ্জাব কিংস কি হতে পারে, প্রেডিক্টেবল প্লেইং 11 এবং গেম প্ল্যান কি হতে পারে এই ম্যাচের জন্য দুটি দলের হেড টু হেড রেকর্ড কি বলছে, আমরা সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো। আমাদের সাথে রয়েছে সরজিৎ, আমাদের এক প্রিয় বন্ধু। তো আমরা তার সাথে আলোচনা করে নেবো আজকের সমস্ত কিছু এই ম্যাচ সম্পর্কে। তো চলুন কথা না বলে ভিডিও শুরু করা যাক। সাজিদ, তোমাকে অনেক অনেক স্বাগত আমাদের চ্যানেলে। তুমি ফার্স্ট টাইম ভিডিও করছো, তোমার ভেরি ভেরি ওয়েলকাম। ফার্স্ট অফ অল তোমাদের স্পোর্টস চ্যানেলকে ধন্যবাদ, জ্যোতি প্রিয়, যে দেবজ্যোতি। অসংখ্য ধন্যবাদ তোমাকেও, যেহেতু তুমি আমাকে একটা সুযোগ দিয়েছো এত সুন্দর। মেবি আমরা অনেকদিন পর আবার একবার এলাম, টিম ইলেভেনে তখন তোমার সাথে ছিলাম। আহ, তো তার জন্য তোমাকে আবারও অনেক অনেক ধন্যবাদ আমাকে এই একটা মানে প্রোগ্রামে ডাকার জন্য। ইউটিউবের একটা যে স্পোর্টস সম্পর্কিত যে ডিসকাশন যেটাকে করবো আমরা এই মুহূর্তে, তার জন্য অনেক ধন্যবাদ। আর এটাই আর কি। আর আমি মোহাম্মদ সাজ্জিদ হোসেন। একদমই, থ্যাংক ইউ সো মাচ সরজিৎ। আমরা ম্যাচে চলে যাব। ম্যাচে আইপিএল 2024 মরশুমের 36টি ম্যাচের সমাপ্তি ঘটেছে। 37তম ম্যাচ আগমন হয়েছে কেভিকেএস বনাম গুজরাট টাইটান্স। আমরা রবিবার 7:30 থেকে দেখবো। স্টার স্পোর্টস নেটওয়ার্কে লাইভ স্ট্রিমিং হবে। তো সেই সম্পর্কে আমরা ফার্স্টে দেখে নেবো গেম প্ল্যান। ফার্স্টে গেম প্ল্যান দেখবো পাঞ্জাব কিংসের। আমি সার্জিতের কাছে যাবো পাঞ্জাব কিংসের ওপেনিং প্লেয়ার এবং মিডল অর্ডার ব্যাটসম্যান যারা রয়েছেন। শেখর ধাওয়ান ইনজুরির পর থেকে ওপেনিং প্লেয়ার থেকেই শুরু করি। ওপেনিং প্লেয়ার জনি ব্রেস্টো আগের ম্যাচে আমরা দেখেছি বেরিয়ে গেছিলেন, অর্থাৎ দলে তিনি ছিলেন না প্রথম একাদশে। সে জায়গায় প্রভসিমরন সিং, স্যাম কারেন নতুন ওপেনিং প্লেয়ার এবং মিডল অর্ডারে লিভিংস্টোন একবার সেকান্দার রাজা, জিতেশ শর্মা। তো সব মিলিয়ে তুমি ব্যাটিং লাইন আপ অফ পাঞ্জাব কিংসটাকে কিরকম ভাবে দেখছো 2024 আইপিএল এখনো পর্যন্ত সার্জিৎ? দেখো, যেটা আমি বলছি, যেটা ছিল জনি ব্যাস্টো আর শিখর ধাওয়ান, যে মানে দুজন ওপেন করতেন, তা সেটা তো অসাধারণ যাকে বলা হয়। কারণ একজন লেফটি অ্যান্ড রাইটি যে কম্বিনেশন, সেটা কিন্তু খুব অসাধারণ ভালো ছিল। এবং দুটো এক্সপিরিয়েন্স এক কথায়। শেখর ধাওয়ান নো ডাউট বলতে হবে না, 2013 পর থেকে ইন্ডিয়াতে কিভাবে পারফরমেন্স করেছে, আইপিএল এ তার কত এক্সপিরিয়েন্স আছে, সেটা একটা বড় কথা। সে একটা বড় একটা প্লেয়ার, একটা বড় এক্সপিরিয়েন্স প্লেয়ার, যে মানে আর কি দলের ক্যাপ্টেন এবং একটা বড় এক্সপিরিয়েন্স প্লেয়ার। সেই প্লেয়ার যখন টিম থেকে চলে যায়, সত্যি একটা মানে টিমের প্রতি যে একটা ইম্প্যাক্ট সেটা পড়ে, যে না একটা বড় একটা সাইড যেহেতু চলে যাচ্ছে। শিখর ধাওয়ান তো শুধুমাত্র আর একজন ব্যাটসম্যান না বা একজন ক্যাপ্টেন, একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার হিসেবে সে কিন্তু খেলে। সেক্ষেত্রে কিন্তু ওনার অনেক অবদানটা অনেকটাই মানে ভালো ছিল। তারপরে আহ থাকে। আর তারপরে যেটা হচ্ছে জনি ব্যাস্টো, আমরা জানি যে কতটা বিধ্বংসী ভাবে, কতটা দ্রুততার সাথে রান করতে পারে, সেটা হচ্ছে জনি ব্যাস্টো। যেহেতু শিখর ধাওয়ান যখন ধরতে শুরু করেন, জনি ব্যাস্টো মানে আর কি দ্রুত খেলার চেষ্টা করে। তা এই যে ওপেনিং জুটিটা, ওপেনিং প্লেয়ারটা মানে আমার মনে হয় পাঞ্জাবের সব থেকে বেটার ছিল। বাট ব্যাড লাক যে শিখর ধাওয়ান ইনজোর্ড হয়ে বেরিয়ে যান। তারপরে প্রভসিমরন সিং আসেন, তারপরে আম, স্যাম কারেনকে ক্যাপ্টেন দেওয়া হয়। তারপরে যে জনি ব্যাস্টো এর আগের ম্যাচে যেটা বললে, এটা এটা আমার মনে হয় যদি ম্যানেজমেন্ট করে থাকে বা কোনো ক্যাপ্টেন করে থাকে জনি ব্যাস্টোকে বের করে, কিন্তু এটা একটা সত্যি কথা, একটা মানে ব্যাড ডিসিশন। যেহেতু একটা মানে খারাপ ডিসিশন, মানে ভুল ডিসিশন, এটাকে একদমই মানা যায় না। কারণ একজন হার্ড হিটার ব্যাটসম্যান, তারপরে ওপেনার ব্যাটসম্যান, সে ধরতেও পারে, সে মারতেও পারে, সেটা একটা, তারপরে হচ্ছে এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান, তাকে থাকাটা একটা প্রয়োজন। আর প্রভসিমরন সিং একজন ইয়াং বয়। আর ইয়াং বয় ঠিক আছে, নো ডাউট। একজন ওপেনার হিসেবে প্রভসিমরন সিংকে আমরা 2023-23-এ মেবি দেখেছি খুব ভালো খেলতে। কিন্তু স্যাম কার্নের সঙ্গে ওনার কিন্তু একটা যেটা স্টার্টটা যেটা দেওয়া, সেটা কিন্তু স্যাম কারেনের যে ওপেনিং এ যেটা, সেটা মনে হয় না যে এটা পাঞ্জাবের জন্য খুব একটা ভালো আর কি সাইড। হ্যাঁ, আমার মনে হয় যে পাঞ্জাব কিংসের অধিনায়কত্ব পাওয়ার পর শ্যাম কারেনের যে এই ওপেনিং এ আসা, এইটা কি তুমি কতটা ভালোভাবে দেখছো? দেখো, ক্রিকেটে তো কিরকম বলবো, আমি তো সাধারণত যে কোনো মানুষকে বলবো না যেখানে স্যাম কারেন নো ডাউট ফিনিশিং এ কিন্তু খুব ভালো টাচ দেয়। এর আগের বছর দেখেছো 4 নম্বরে খেলতে দেখেছো, এই দু একটা ম্যাচে এই আইপিএল এও দেখেছি 4 নম্বরে খেলতে, 5 নম্বরে খেলতে, সেখানে কিন্তু সত্যি খুব ভালো খেলেছিল, নো ডাউট।
কিন্তু ওপেনিং হিসাবে আমি কিন্তু স্যাম কারণকে খুব বেশি কয়েকবার দেখিনি, মানে বেশ কয়েকবার দেখেছিলাম, মানে যেটা চেন্নাই করতো মহেন্দ্র সিং ধোনি, সেটা 21 বলে একবার দেখেছিলাম 32। তো সেরকম ভাবে স্যাম কারণ ওপেনের থেকে আমার মনে হয় ফিনিশিং টাচটা দেওয়া ভালো, ওপেনিং এ একটা অন্যজন নেওয়াটাই মানে আমার মনে হয় বেটার। আর ক্যাপ্টেন হওয়ার পর থেকে তত তো আমি মনে করি এটা একদম একটা, আমি মনে করি আমার ইয়ে অনুযায়ী বলে যে এটা একটা ডিসিশনটা খুব একটা যে ভালো নয়, সেটা তো প্রমাণ পেয়ে গেছো। এখন দেখো সবাই কিন্তু সুনীল নারিনের মতো 5 স্টার দিতে পারে না সব বোলার, কিন্তু সুনীল একদমই তাই। নারিন একটা মানে একটা ইয়ে, কিন্তু সেই একমাত্র পারছে এই মুহূর্তে এসে, তাছাড়া কিন্তু কাউকে দেখা যাচ্ছে না সেরকম। তো সেই হিসাবে ওনার ক্যাপ্টেন হিসেবে আমার মনে হয় এক্সপিরিয়েন্স করাটা ঠিক না, উনি যেহেতু ফিনিশিং টাচ ভালো দিতে পারেন, আমার মনে হয় না এটা এটা ঠিক এটা ঠিক নয় আমি মনে করি। পাঞ্জাব কিংসের এবছরের আইপিএল মরশুমে যেটা সব থেকে প্রভাবিত করেছে সকল দর্শকদের, সেটি হচ্ছে শশাঙ্ক সিং এবং আশুতোষ শর্মা। ইয়ং আশুতোষ শর্মা, শশাঙ্ক সিং যথেষ্ট ম্যাচিওর অবশ্য, 32 ইয়ার্স, কিন্তু আশুতোষ শর্মা যেভাবে এমআই এর এগেনস্টও গত ম্যাচে 61 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচ একদম পুরো কাটায় কাটায় করে দিয়েছিল। লাস্ট 9 রানসে ম্যাচ কিন্তু হেরে গেছিল পাঞ্জাব কিংস। আশুতোষ শর্মা আর শশাঙ্ক সিংকে কিভাবে দেখছো তুমি? দেখো আশুতোষ শর্মা একটা প্রথমবার এসছে, আমি দেখছিলাম সেদিন ওই খেলাটা, প্রথম দিন একটা খেলা দেখেছিলাম, খুব একটা শর্ট ক্যামিও দেখেছিলাম। তা আশুতোষ শর্মার জন্য আমি একটা কথা বলবো যে আশুতোষ শর্মা কিন্তু ওই জায়গায় কিন্তু ব্যাটসম্যান না, সেদিনকে যেরকম দেখলাম প্রথম দিন দেখে মনে হচ্ছিল না উনি ফিনিশিং টাচ দিতে পারছেন ভালো, কিন্তু আমার মনে হয় যখন শিখর ধাওয়ান জনি ব্যাস্টো যখন চলে গেল, তখন আমার মনে হয় ওই যে ওয়ান ডাউন অথবা একটা নাম্বার 3 অথবা নাম্বার 4 নামানো একটা আমার মনে হয় খুব একটা ভালো ছিল। আর আশুতোষ শর্মা নো ডাউট মানে ওয়ান অফ দা বেস্ট এখনকার মানে ফিনিশার হিসেবে পাঞ্জাবের ক্ষেত্রে বলছি। আশুতোষ শর্মা, সুশান্ত সিং দুটো ইয়াং প্লেয়ার, প্রথমবার আইপিএল খেলছে, এটা একটা খুব ভালো সাইড পাঞ্জাবের ক্ষেত্রে। কিন্তু পাঞ্জাবের ক্ষেত্রে যে এই যে লিভিংস্টন কখনো এটা পাঞ্জাবের আমার মনে হয় দেখা উচিত। কেন একটা জিনিস দেখবে, যে কোনো ব্যাটসম্যানকে একটা জায়গায় যদি তার যদি সেট আপ থাকে, সে কিন্তু সেই জায়গাটায় খেলতে পারে। এবার হ্যাঁ, কিছু কিছু দিন হয় যখন খুব ভালো স্কোর হয়, যেমন ধরো হায়দ্রাবাদ যখন লম্বা লম্বা স্কোর করে, কখনো ওয়ান ডাউনে ক্লাসেনকে। আর যখন কলকাতা সেদিন দেখলো যে একটা খুব ভালো স্কোর করলো, তখন ওয়ান ডাউনে 2 ডাউনে রাসেলকে একদম, রাসেল আসে, রিঙ্কু সিং আসে। সেক্ষেত্রে কিন্তু এটা করা যেতে পারে, কিন্তু প্রত্যেকদিন একই ট্র্যাডিশন দিয়ে একই স্ট্র্যাটেজিক দিয়ে যদি তুমি চালিয়ে যাও, এটা আমার মনে হয় না যে খুব একটা ভালো ইয়ে। এই তুমি কালকে একটা ম্যাচ দেখলাম মহেন্দ্র সিং ধোনি কিন্তু মানে উনি কিন্তু কালকে জাডেজাকে আগে পাঠিয়ে কতটা ইয়ে করলো, দেখো কতটা টিমের মধ্যে তো মনে হচ্ছিল যে স্কোরটা ভালো দাঁড়াবে না, কিন্তু কালকে ধোনির ফিনিশিং আর জাডেজার যে একটা ধরে ধরে থাকা খেলাটা, সে তার জন্য কিন্তু 176 কিন্তু স্কোর বোর্ডে যোগ হলো, নাহলে কিন্তু সত্যিই টাফ হতো কালকে চেন্নাইয়ের ক্ষেত্রে। একদমই। তো সেটার জন্য যে একটা যে ব্যাটিং যেখানে যার খেলার প্রয়োজন তাকে সেখানে দিতে হবে। তুমি যদি এখন আম, আশুতোষ শর্মাকে ওপেনিং দিলে হবে না, আশুতোষ শর্মাকে যে যেখানে জায়গা থাকে আমার মনে হয় সব থেকে বেস্ট হবে। লিভিংস্টনকে দেখেছো 5-এ খেলতে কিরকম ইংল্যান্ডে খেলেছে, জিতেশ শর্মাকেও দেখেছো কিরকম খেলেছে। তো সেই জায়গাটা আমার মনে হয় যে প্রপার ব্যাটসম্যান তাকে 4-5-এ খেলানোটা আমার মনে হয় সব থেকে বেটার। পাঞ্জাব কিংসের বোলিং ডিপার্টমেন্ট যদি দেখি, বোলিং ডিপার্টমেন্ট এখনো পর্যন্ত সেরকম খুব খারাপ প্রদর্শন কিছু হয়নি, তবে খুব প্রশংসাজনক যে প্রদর্শন হয়েছে তা কিন্তু না। কিন্তু অক্ষদীপ সিং, রাবাডা, রাহুল চাহার, হর্ষাল প্যাটেল, হরপ্রীত সিং, ওভারঅল কিন্তু একটা ভালো বোলিং লাইন আপ রয়েছে। তো তুমি বোলিংটা কতটা কালকের ম্যাচের জন্য দেখছো? দেখো পাঞ্জাবের তো বোলিং লাইন আপ তো সবসময়কার জন্য আমি বলি যে না, পাঞ্জাবের বোলিং লাইন আপ একটা ভালো, তাদের ভালো স্পিনার আছে। হারপ্রীত বার বলে যে ছেলেটা সত্যি বলছে যে অসাধারণ, ঠিক আছে। স্যাম কারেন মিডিল ওভারে ভালো বল করছে, সেদিন দেখছিলাম ডেথ ওভারে ভালো বল করছিল এমআই এর সাথে, ঠিক আছে। তারপরে দেখছিলাম আকদীপ তো নো ডাউট একজন লেফট আর্ম পেসার হিসেবে যেটা দরকার সেটাই করে। যেটা প্রবলেম হচ্ছে, একদিকে তো আরসিদীপ যখন মার খাচ্ছে না, তখন অপোজিট সাইডে আরেকজন মার খেয়ে যাচ্ছে, রান লিক করে দিচ্ছে, তখন আরসিদীপের প্রতি কিন্তু প্রেশারটা আর কি আরসিবির প্রতি বেশি বেশি হওয়ার চান্সটা বেশি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে একটা যে প্রথমের দিকে অনেকটা রান হয়ে যাচ্ছে, প্রথম 2-3 বার ভালো বল করছে, তারপরে হয় বলার মানে ঠিক লেন লাইন ঠিকঠাক থাকছে না, আবার মিডিলে ভালো বল মানে মোটামুটি একরকম খারাপ বলা যাবে না, মিডিল পয়েন্ট আছে, কিন্তু এর থেকে ভালো করতে হবে, নাহলে কিন্তু বোলিং লাইন ভালো হবে না। নাহলে কিন্তু ওই প্রত্যেকদিন 180-র উপর রান হবে। 180-র উপর রান মানে তো এখনকার ঠিক আছে, কিন্তু তবুও সেরকম ব্যাটসম্যানকেও সেরকম ইয়ে করতে হবে, কিন্তু 180-90 রান হয়ে গেলে তো একটা আলাদা প্রেশার পড়ে যায় যখন সেকেন্ড ইনিংসে। একদমই তাই। তাহলে কালকের ম্যাচের জন্য পাঞ্জাব কিংসের প্লেইং ইলেভেন কেমন দেখছো? ওপেনিং কালকে কাকে কাকে দেখছো? কালকে তো অবশ্যই আমার মনে হয় প্রাপ্তিরঞ্জন সিং ও
জনি ব্যাস্টকে জনি দেখাটা ব্রেসো আমার, পাবলিক এবার ওয়ান ডাউনে কি অ্যাজ আ স্যাম কারেনকে দেখতে পাচ্ছ না ফিনিশিং? না ওয়ান ডাউনে কোনোদিনই শ্যামকারণকে আমি ইয়ে করি না, কেন প্রেফার করবো না ওয়ান ডাউনে। ওয়ান ডাউনে আমার মনে হয় যে ওই ছেলেটা না আশুতোষ। আশুতোষ শর্মাকে আমার মনে হয় বেটার এখন পাঠানো, একজন Okay. প্রপার ব্যাটসম্যানকে ওয়ান ডাউনে পাঠাও, আমার কথা হচ্ছে তাই। নাম্বার 4? নাম্বার 4 লিয়াম লিভিংস্টন। নাম্বার 4 লিয়াম লিভিংস্টন অ্যাজ আ 5 ফিনিশার জিতেশ শর্মা। জিতেশ শর্মা, ইয়েস, আর জিতেশ শর্মা একদমই ঠিক আছে ফিনিশার আমরা হিসেবে একদম। 6 শ্যাম কারেন, ছয় শ্যামকারণকে দেখতে পারি, এটা সাথে শশাঙ্ক সিং। সাথে শশাঙ্ক সিং। শশাঙ্ক এরপর সিং আগেও নিয়ে আসতে পারে, তোর উইকেট পড়ে গেল যখন, হ্যাঁ তখন জিতেশ শর্মাকে বাদ একদমই দিয়ে- তাই, শশাঙ্ক সিং অ্যাজ আ ব্যাটার আগে আসতে পারেন হ্যান্ডেল করার জন্য। এরপর যে বোলিং লাইন আপ দেখছো 8, 9, 10, 11 হরপ্রীত ব্রার, রাহুল চাহার, রাবাডা এবং অক্ষদীপ। হুম, যেটা যেটা আমিন বা সবথেকে রাহুল বলা- চাহারের জায়গায় হর্ষল প্যাটেল, রাহুল চাহার অ্যাজ আ ইম্প্যাক্ট প্লেয়ার আসতে পারেন। হ্যাঁ ওটা হতেই পারে, ওটা নো ডাউট, কোনো ব্যাপার না, কিন্তু আমার যেটা মনে হয় যে প্রথম 4 ওভার মানে পাওয়ার প্লেতে সব থেকে এখন বড় ভুল করছে যে, আমি দেখছি আইপিএল এ একবার মার খাচ্ছে মানে তাকে তারপর আবার বল দিচ্ছে না ক্যাপ্টেন, এটা কেন করছে আমি বুঝতে পারছি না। কিন্তু একবার মার খাওয়া মানে যে সেকেন্ড ওভারে মার খাবে, সেটা কোন কথা হলো? আকদীপকে রাবাটাকে প্রথম 4 ওভার করিয়ে দাও, তবে তো ব্যাটসম্যানদের চাপে থাকবে, তবে তো পাওয়ার প্লেতে রান হবে না। একদমই। এরপর আমরা চলে যাব গুজরাট টাইটান্স হার্দিক চলে যাওয়ার পর একটু হলেও আমরা দেখেছি ক্ষীণ প্রেসার কিন্তু এসছে জিটির উপর, এবং শুভমান গিল ইয়াং ব্যাটসম্যান, তিনি আগের বছর দুর্দান্ত স্কোর করেছিলেন, খেলেছিলেন, কিন্তু এবছরে তার কিন্তু যে ফর্ম, এটা যে অধিনায়কের চাপের জন্য মানসিক চাপ সৃষ্টি হচ্ছে, নাকি শুভমান গিলের কারেন্ট ফর্ম নিয়ে তোমার প্রশ্ন আছে? দেখো শুভমান গিল তো ওয়ার্ল্ড কাপে দেখেছো কিভাবে খেলেছে, ঠিক আছে, টি-20 ম্যাচগুলোতে একটু ওর এটা খুব একটা ভালো পারফরমেন্স নেই, দেখেছো খুব একটা ভালো নেই, আছে কিন্তু সেরকম একটা নেই। কিন্তু হ্যাঁ, এটা তো হতেই পারে, একজন যে ক্যাপ্টেন পেসার, একটা যে ইয়াং প্লেয়ার, একটা ক্যাপ্টেন পেসার তো অবশ্যই থাকবে, না থাকার তো কোনো প্রশ্ন ওঠে না। তা এরকম হয়, ঠিক আছে, গিল নো ডাউট একটা ভালো ব্যাটসম্যান, বাই এনি চান্স ব্যাড লাকের জন্য হচ্ছে না, এটা আর কি ব্যাড লাক আর একদমই। এরপর গুজরাটের যে মিডল অর্ডার সেম প্রবলেম, একই সমস্যায় তারাও ভুক্তভোগী, কারণ তাদের কিন্তু ওই যে পরিবর্তনটা অত্যধিক হয়ে যাচ্ছে, অর্থাৎ ডেভিড মিলার ইনজুরি হয়ে গেল মাঝখানে, তিনি বাইরে চলে গেলেন, অভিনব মনোহর এলেন, এরপর কেন উইলিয়ামসনকে আমরা 2-3টে ম্যাচের জন্য দেখলাম, সাই সুদর্শন অ্যাজ ওয়ান ডাউন ঠিক আছে, কিন্তু বাদ বাকি 4-5 ওপেনিংও ঋদ্ধিমান সাহা ভালো খেললো, মাঝখানে বাদ দেওয়া হলো, আবার ব্যাক হলেন ঋদ্ধিমান, লাস্ট ইনিংসটা একটু খারাপ খেললেন। সো ওভারঅল মিডল অর্ডারটা তুমি কালকে কেমন দেখছো? দেখ, আমি আমি বারবারই বলছি, যেটা মিডল অর্ডার, যেখানে কেন উইলিয়ামসনের মধ্যে একটা ব্যাটসম্যান আছে যে টিমে, সেখানে ওয়ান ডাউন মিডল অর্ডারটা একটু সাই সুদর্শনকে দিয়ে একটু বেটার, মানে কটা বেটার ভালো আর কি। আমাকে টিম সিচুয়েশন দেখতে হবে সব থেকে। আমি একটা জিনিস মনে করি, যেটা মহেন্দ্র সিং ধোনির দেখবে, যে সবসময় কি একই প্লেয়ার খেলাতে, যেটা একই ওপেনিং খেলালে কি হয়, সেই ওপেনারদের মধ্যে একটা কম্বিনেশন ভালো থাকে, তার সে জানে যে আমাকে এই জায়গায় রান করতে হবে, এটাই রান করতে হবে। আরে ঠিক আছে, ঋদ্ধিমান সাহা আর শুভমান গিল নো ডাউট, ওয়ান ডাউনে কেন উইলিয়ামসনকে দাও, একদমই ঠিক আছে। আর তারপরে হচ্ছে সাই সুদর্শন 4 নম্বরে, এটা এটা একটা ভালো মানে আর কি এবারে আন্ডারস্ট্যান্ডিংটাও আস্তে আস্তে হয়ে যাবে, ঋদ্ধিমান সাহা একটু পাওয়ার প্লেটা ব্যবহার করবেন, শুভমান গিল হয়তো একটু টাইম পাবেন, এরপর কেন ম্যাচটাকে হ্যান্ডেল করে, যেটা রোল হয় আর কি। শুভমান গিলের প্রতি একটা কি প্রেশার বলো তো? শুভমান গিল যেটা হচ্ছে, শুভমান গিলের প্রবলেম সেখানে হচ্ছে, শুভমান গিলের একটা পাওয়ার হিটার যে দরকার, যেটা দেখো সব থেকে এবার ভালো পেয়েছে কেকেআর আর হায়দ্রাবাদ, মানে পাওয়ার হিটার যেটা দরকার, সেই পাওয়ার হিটারটা কিন্তু এরা কিন্তু পেয়ে যাচ্ছে, একধার থেকে রান হচ্ছে, তখন অপোজিট সাইডে যে থাকছে তার কিন্তু অসুবিধাটা হচ্ছে না। কিন্তু শুভমান গিলের ক্ষেত্রে কি, ঋদ্ধিমান সাহাও কিন্তু খুব একটা যে পাওয়ার হিটার পাওয়ার প্লেতে সেভাবে হিট করে সেটাও কিন্তু না। ঋদ্ধিমান সাহার কিন্তু ক্লাসিকের মতো খেলে কিন্তু সাধারণত, যে সুনীল নারিন, ওই যে হায়দ্রাবাদের প্লেয়ারটা অভিষেক শর্মা, বা এদের মতো অত কিন্তু ফায়ার স্টার্ট দিতে মানে না দিলে তো একটা টিমের উপর তো একটা যে প্রথম থেকে একটা চাপ, সেটা শুভমান গিলের উপর গিয়ে পড়ছে, সেখানে গিয়ে আর কি প্রেশার, তারপরে ক্যাপ্টেন প্রেশার তো আছেই। এরপর আমরা টপ 4 দেখে নিলাম। 5 নম্বরে কালকে ডেভিড মিলার যেহেতু ফিট, তাহলে আমরা ডেভিড মিলার কি দেখবো? অফকোর্স ডেভিড মিলার থাকবে। নাম্বার 6, যেহেতু মিলার আমরা দুটো ফরেনে যাচ্ছি, উইলিয়ামসন এন্ড মিলার, এদিকে রশিদ নূর যদি থাকে, তো সেক্ষেত্রে অ্যাজ আ ইন্ডিয়ান 6th ব্যাটসম্যান তুমি কাকে দেখছো? অভিনব মনোহর? না, অভিনব মনে হয় নো ডাউট ভালো ব্যাটসম্যান একজন, তো ওকে 6 রাউন্ডে খেলাটাই আমার মনে হয় বেটার, কিন্তু হার্দিক পান্ডিয়ার যে একটা খামতি সেটা থেকে যাচ্ছে, এখানে এই যে 6 রাউন্ডে হার্দিক পান্ডিয়া কিন্তু থাকলে খুব একটা ভালো হয়, রাহুল তেয়াটিয়া হার্দিক পান্ডিয়া এর একটা ভালো কম্বিনেশন ছিল সত্যি কথা বলতে, এটা হ্যাঁ যাই হোক, নেই আর কিছু।
আটকে রেখেছে। একদমই। তার রোলটা তার ভূমিকাটা কিছুটা হলেও নেভাতে হবে। তো সেক্ষেত্রে আমরা 6 কি অভিনব মানবের সাথে যাচ্ছি? হ্যাঁ, ছয় অভিষেক মনু। ওকে। 7-এ রাহুল তেপাতিয়া। অবশ্যই রাশিদ খান। 7-এ রাহুল তেপাতিয়া। এই কম্বিনেশনটা কিন্তু যথেষ্ট ভালো। রিদ্ধি, শুভমান জাখো, তারপর কেন, সাই সুদর্শন লেফট রাইট একটা আসছে কম্বিনেশন, ডেভিড মিলার, এই ক্ষেত্রে অভিনব মানোহর, রাহুল তেপাতিয়া। তো ওভারঅল এই টপ 7টা কিন্তু একটা ভালো দেখা যাচ্ছে। এরপর যদি বলো বোলিং লাইন আপ, নো ডাউট রশিদ খান তার ব্যাটও কিন্তু এবছর কথা বলছে। আমরা দেখেছি সেই ফিনিশিংটা এখনো মনে আছে নিশ্চয়ই, রশিদ নূর। হুম হুম হুম। আহ, এরপর স্বামী নেই, ওই পেস ডিপার্টমেন্টটা কিন্তু ওইখানটা মেন প্রবলেম করছে প্রথম থেকে উইকেট নেওয়াটা। কিন্তু স্বামীর অনুপস্থিতিটা কিন্তু গুজরাটকে প্রচুর ভাবে প্রভাবিত করেছে হার্দিকের থেকে অনেকটা। হার্দিক যদি মিনিমাম 20% করে, স্বামী 70-80% কিন্তু স্বামীর মিসটা কিন্তু আমরা বিশেষ করে দেখতে পাচ্ছি ওই জায়গাটায়। দেখো এর আগের বছর মেবি তারা যখন লকি ফার্গুসন, মোহাম্মদ সামি আর যে মোহিত শর্মা যেমন একটা বল করতে, যে তিনজনের একটা যে পেস ডিপার্টমেন্টের একটা ডিপার্টমেন্ট ছিল, তা পেস সাইডটা কি ভরসা করা যেত যে একটা দুটো আমার স্ট্রাইকার বোলার আছে, তারা কিন্তু যে সময় আর আমি কিন্তু প্রথমে এসে একটা দুটো উইকেট উইকেট পার ম্যাচ করছি, এটা তো একটা ইম্প্যাক্ট ফেলবে। একটা ব্যাটসম্যান সে 40-45 রান করে ঠিক আছে পার ম্যাচে, কিন্তু একটা বোলার যদি বিশেষ করে T20 ফর্মেটে যদি প্রথম দিকে দুটো একটা উইকেট দিয়ে দেয়, তো সেটা তো অনেকটা বড় পার্থক্য হয়ে যায় ম্যাচটার মধ্যে সেটা। এটাই অনেক, হচ্ছে difference। একদমই। এটাই স্বামীর অনুপস্থিতির উমেশ যাদব কে প্রতি ম্যাচে খেলানো হচ্ছে, নতুন বলও তাকে দেওয়া হচ্ছে। তো সেই হিসেবে 10-এ আমরা উমেশ যাদবের সাথেই যাচ্ছি। উমেশ যাদব নো ডাউট একটা ভালো প্লেয়ার, কিন্তু সামি সামি আর উমেশের মধ্যে অবশ্যই মোহাম্মদ সামি, বাট একদমই, নো ডাউট। মোহাম্মদ শামি হাই কোয়ালিটি বোলার, নতুন বলে বলো, ডেথ ওভারে বলো, মিডল ওভারে বলো, শামি একটা কোয়ালিটিফুল বোলার। তো সেই জায়গায় উমেশ যাদব 100% না হলেও তার রোলটা প্লে করার চেষ্টা করছে কিছুটা। সেটাই। এরপর 11 নম্বরে দর্শন নালকান, মোহিত শর্মা, কোনো একজন ইম্প্যাক্ট প্লেয়ার এবং কোনো একজন প্লেয়ার আমরা প্লেইং 11-এ দেখতে পারি। মোহিত শর্মা কিন্তু আজ এবছর প্রথম কয়েকটা ম্যাচে খুব এফেক্টিভ হয়েছিল, কিন্তু শেষ কয়েকটা ম্যাচে তার যে স্লো বলস বা তার যে প্রেডিক্টেবল প্ল্যান হয় সেটা কিন্তু খুব কার্যকরী এটা হয়নি। দেখো সেটা একটা হতে পারে যে প্রত্যেক বছর একটা বোলারের তো স্বাভাবিক, সময় সব সময় চলে না। সেটা জানি তো। সেদিন দেখলে লকি ফার্গুসন কত ভালো বল করে, সেদিন বাংলাদেশে মার খেয়ে গেল। কি করার যেটা আছে। আজকে দেখছিলাম দিল্লির বোলারটাকে, নকিয়াকে তো মনে হয় মেবি নকিয়া খালিল। প্রথমের দিকে খালিল কত মার খেয়ে গেল। তা সেক্ষেত্রে একদম। মানুষের খারাপ হ্যাঁ, দিন খারাপ যায় অবশ্যই। আর কি হয়েছে। মোহিত শর্মা নো ডাউট একটা ভালো বোলার, একটা এক্সপিরিয়েন্স বোলার, যেটা তুমি দেখেছো 2013-14-তে যখন চেন্নাই সুপার কিংসে খেলতো তখন কিরকম পারফরমেন্স। এই মোহিত শর্মাকে নিয়ে কিন্তু চেন্নাই সুপার কিংস কিন্তু জিতেছিল। মোহিত শর্মা, আশিস নেহরা, কি এখন যে আশিস নেহরা দেখবে কোচে বসে আছে আর হেড কোচ, আর মোহিত শর্মা কিন্তু এখন বোলিং, এই দুজনকে নিয়ে কিন্তু চেন্নাই সুপার কিংস 2014-তে যে চ্যাম্পিয়ন্স লিগ বলে একটা টুর্নামেন্ট হতো তখন কিন্তু এটাই জিতেছিল কিন্তু। একদমই তাই। মোহিত শর্মা যে একটা এক্সপিরিয়েন্স, যে 14 বছরের একটা অভিজ্ঞতাটাকে কাজে লাগানো ম্যাচের কোথায় কোন সিচুয়েশনে। সিচুয়েশনে কাজে লাগাতে সেটা পারবে। একদমই। এর আগের বছর ফাইনালে কিভাবে বল করেছিল, বাই এনি চান্স লাস্ট ওভারটা খারাপ হয়ে গেল, তার জন্য ফাইনালটা হেরে গেল। মূল্যায়নপুর নতুন গ্রাউন্ড, মহারাজা ইউথবেন্দ্র সিং স্টেডিয়াম কালকের ভেন্যু। তো মোস্টলি দিনের বেলা একটু পারচেস থাকে স্পিনারদের, পেসারদেরও হালকা সুইং থাকে, কিন্তু রাত্রের বেলা যখন ম্যাচ হয় তখন কিন্তু মোস্টলি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটস হয়। তো অ্যাভারেজ স্কোর এখানে 175, 170 থেকে 175। কিরকম স্কোর তুমি এক্সপেক্ট করছো কালকে? দেখো আইপিএল এ এখন তো বলার নেই কখন কি হয়ে যাচ্ছে, তুমি তো দেখলে একটা টিম একদমই তাই। একটা এবছর 3-4টে মনে হয় 5টা 250+ স্কোর হয়ে গেছে। সেদিন তো মনে হয় একরকম ম্যাচ জিতেই যাচ্ছিল মনে হয় ব্যাঙ্গালোর, আরেকটু আগে থেকে যদি বেটার খেলতো। তাই এইখানে কি বলবো, তবু একটা মানে এখন কোনটা যে নির্ভরযোগ্য স্কোর সেটাকে বলে বোঝানো আর কি মুশকিল, বুঝলে। তাও মিনিমাম ধরো 190-200 এরকম একটা। একদমই, যা স্কোর এখন, যা আইপিএল এর খেলা চলছে, মিনিমাম 20-25, 30 ওয়াটস রান এক্সট্রা করা উচিত বোলারদের জন্য। যেহেতু ভালো বোলার নেই তারপরে আবার। একদমই তাই। হেড টু হেড যখন নতুন গ্রাউন্ড, ভালো পিচ এখনো পর্যন্ত, বিভিন্ন রকম পিচ বিহেভিয়ার করেছে। কারণ প্রথমেই দেখো দিনের বেলা একটু স্পিনাররা পারচেস পেয়েছে, রাত্রেবেলা বিশেষভাবে ব্যাটসম্যানরা কি। এটা তো আগে দেখো, এটা ইন্ডিয়ান পিচ, সত্যি কথা বলতে ইন্ডিয়ান পিচে কি হয় রাত্রেবেলায় ডিউ পড়ে,
সব একদম এখন যে যেরকম তাপমাত্রা দেখো, রাত্রেবেলায় ডিউ পড়ে তাপমাত্রাটা বিচারই হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে বোলারদের হাত স্লিপ করলে তো বল তো ডিউ তো রান হবে না। একদম মোস্টলি কালকের ওয়েদার আপডেট যদি বলে সম্পূর্ণ মেঘমুক্ত আকাশ থাকবে, কিন্তু হিউমিডিটি উষ্ণতা কিন্তু প্রচুর বেশি থাকবে, 36 to 39 40 অড সেলসিয়াস থাকবে। এটা একটা বিশেষভাবে প্রভাবিত করবে প্লেয়ারদের এই উষ্ণতাটা। আর এটা প্রভাবিত দেখো, ম্যাচ যখন কেউ খেলে তখন হিউম্যানিটি একটা থাকে, কেননা 20 ওভার, তাও তো 20 ওভারে অতটা দেখা যায় না সাধারণত, যেহেতু সন্ধ্যের দিকে ম্যাচ আছে। তবু একটা যে যারা ফার্স্ট ব্যাট করে তাদের একটা রিল্যাক্স হিসেবে সেকেন্ড হিসেবে ফিল্ডিংটা ভালো একটা হয় আর কি। একদমই। ইমিউনিটি আর জন্য এটা ম্যাচের খুব একটা আমি মনে করি না যে এটা ম্যাচের খুব একটা ইয়ে করবে। ও ফাইনালি টস কালকে তুমি তোমার অ্যাকর্ডিং টু ইউ তুমি কালকে প্রেফার কাকে করছো, পাঞ্জাব কিংস গুজরাট টাইটান্স? কি মনে হচ্ছে একটু বেশি কারা এগিয়ে আছে? পাঞ্জাব কিংস নো ডাউট। পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংস এই জন্য বললাম, পাঞ্জাব কিংস এর যে জিনিসটা আছে দেখবে, লিভিংস্টন, তারপরে এই যে জনি ব্যাস্টো, এই যে এদের মধ্যে যে মারার একটা যে জায়গাটা আছে না, সেটা কিন্তু তুমি দেখো গুজরাটে কিন্তু সেটা তত নেই। শুভমান গিল সেও কিন্তু ধরে ধরে খেলে, মারার সময় খুবই মারে, ঠিক আছে। ঋদ্ধিমান শাহ সেও কিন্তু খেলে, ঠিক আছে, উনি কিন্তু সেরকম অতটা, এই যে লিয়াম লিভিংস্টন আর এই যে সিমরন সিং কিন্তু ভালো, মানে আহ, মারতে শুরু করলে কিন্তু ওর একটা যে যদি একটা মানে ইয়ের মধ্যে চলে আসে, একটা মানে স্কোর, একটা জোশের হাই একটা স্কোর দিকে ম্যাচ আমরা দেখতে পাই। জোশের মধ্যে চলে আসে, সেটা কিন্তু একটা খুব কিন্তু গুজরাটের ক্ষেত্রে কিন্তু সেটা একটা খুব, আমি ওই জন্য পাঞ্জাবকে বেশি ফেভার করছি। তারপরে পাঞ্জাবের সব থেকে হচ্ছে এটা একটা ভালো লেফট আর্ম পেসার আছে, এটা হচ্ছে কথা। আবার এদিকেও তুমি দেখতে পারো বোলিং লাইনে রাশিদ খান আছে, স্পিন স্পিন ডিপার্টমেন্টের নূর আহমেদ এবং রাশিদ খান, এই যে দুটো, নূর আর রাশিদ, দুজন আবার ইম্প্যাক্ট করতে পারে, এটা মানে বলা যাচ্ছে না, কিন্তু তবুও আমার মনে হচ্ছে যে পাঞ্জাব ইন্ডিয়ান কিংস একটু এগিয়ে আছে। ওকে, তো ফাইনালি তোমার সাথে খুব ভালো লাগলো। আমরা আবার খুব শীঘ্রই একসাথে আবার দেখা হবে, আবার এভাবে আমরা আরো ভিডিও করব। তো তোমাকে থ্যাংক ইউ সো মাচ এখানে আসার জন্য এবং এই ভিডিওতে অংশগ্রহণ করার জন্য। খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে তোমার সাথে আবার দেখা হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। তোমাদের সমস্ত গ্রুপের স্পোর্টস যে ইউটিউবটা চালাচ্ছ তোমরা, তোমাদের অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর অল অফ ইউ। কেননা একদম আমাকে ডাকার জন্য আরো ধন্যবাদ, কেন আমি সাধারণত ইউটিউবে এতটা এরকম ইন্টারভিউ দিয়ে অভ্যস্ত না, জানি না কিরকম হবে আলটিমেটলি, সেটা তো দর্শক বলবে, আমি তো আর বলতে পারি না। তো এটাই আর কি। একদমই আবার পরে অবশ্যই আসবে, আবার আসছে, আমরা তো বলেছি যে না, আমরা একদম। এরপরে মাঝে মাঝে প্রায় আসবো ধরতে গেলে। তাই এই থ্যাংক হচ্ছে ব্যাপার। সবাইকে থ্যাংক ইউ, সবাই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। স্পোর্টসটা এমন একটা জিনিস যেটার সাথে যুক্ত থাকলে সবকিছু আপনারা দেখতে পাবেন এর মধ্যে দিয়ে। এর মধ্যে সবকিছু একটা যে জোশ, মন ভালো রাখার একটা সবচেয়ে পদ্ধতি, সেটা ভালো আর কি, সবার ক্ষেত্রে ভালো। এটাই হচ্ছে আমার কথা, সমস্ত দর্শকদের যদি স্পোর্টসের সাথে একটু যুক্ত থাকুন এবং স্পোর্টসকে ভালোবাসুন, তবেই আমাদের ইন্ডিয়ান ক্রিকেট আরো ভালো হবে, আরো উন্নতির পথে যাবে। একদমই তাই। থ্যাংক ইউ সো মাচ সারজিৎ। থ্যাংক ইউ সো মাচ অল দ্য ফ্রেন্ডস হু আর ওয়াচিং লাস্ট ইন দিস ভিডিও। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিও ভালো লাগলে লাইক করুন, প্রচুর শেয়ার করুন, আমাদের পাশে থাকুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো নমস্কার।